কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে নাকি 1496 সালে? এর আগে আমেরিকা ছিল না? ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে, লক্ষ লক্ষ না, মিলিয়ন্স, কোটি কোটি মানুষ ছিল ওখানে। সভ্যতা ছিল, ইনকা সভ্যতা ছিল, আজটেক সভ্যতা ছিল, কোটি কোটি মানুষের সেখানে বসবাস। কিন্তু ইউরোপিয়ানরা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কার হয়েছে, এর আগ পর্যন্ত আবিষ্কার ছিল না, এরকম একটা ব্যাপার। ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করছে, এর আগ পর্যন্ত ভারত লুকানো ছিল, কেউ দেখে নাই না। এই সমুদ্র পথ আরবরা, পার্সিয়ানরা এবং ভারতীয় মার্চেন্টরা, বণিকরা শত শত বছর বা আরো বেশি ব্যবহার করছে। ভাস্কো দা গামা হলো প্রথম ইউরোপিয়ান যে এটা ইউজ করছে। অর্থাৎ ইউরোপ যখন কোনো কিছু একটা করে তখন এটা মানব জাতির মধ্যে প্রথম হয়ে যায়। ইউরোপের যেটা অবস্থান এটা মানব জাতির জন্য অবস্থান। এইটা হলো এই ফ্রেমিংটার প্রবলেম। যদি ইউরোপ না জানে তাহলে সেটা বাস্তব না, যদি ইউরোপ না দেখে তাহলে এটা আবিষ্কার হয় নাই, যদি ইউরোপ নাম না দেয় তাহলে আগের কোনো নাম নাই। গ্রিনল্যান্ডের সাইজ ওই মানচিত্রে আর আফ্রিকার সাইজ কাছাকাছি, অথচ গ্রিনল্যান্ডের আয়তন কত জানেন কেউ? লাইক 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের মতো। আফ্রিকার কত? 30 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 15 গুণ। ম্যাপ খুলে দেখবেন গ্রিনল্যান্ড এবং আফ্রিকার সাইজ কাছাকাছি ধরনের। ইউরোপ গুরুত্বপূর্ণ তাই ইউরোপ বড়, আর বাকি যে জায়গাগুলো আছে ল্যাটিন আমেরিকা, এশিয়া, অন্যান্য জায়গা, আফ্রিকা, এগুলো যেগুলো আছে এগুলো যেহেতু এতটা গুরুত্বপূর্ণ না, তাহলে এগুলো ছোট দেখালেও সমস্যা না। এখানে একটা বিখ্যাত উক্তি আছে, নলেজ ইজ পাওয়ার। এই উক্তিটা কার, কেউ জানেন? জ্ঞানী শক্তি, বিখ্যাত উক্তি, ফ্রান্সিস বেকন। এটা হলো ফ্রান্সিস বেকনের উক্তি। সে হলো 16th সেঞ্চুরি ওই সময়কার একজন ব্রিটিশ ফিলোসফার, দার্শনিক এবং স্টেটসম্যান, এবং ইউরোপের যেটাকে সায়েন্টিফিক রেভলিউশন বলা হয় সেটার পেছনে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো এই কথাটা যদিও উনি বলছেন ফ্রান্সিস বেকন, বাট কথাটা তার থাকে নাই। কারণ অনেক কথা থাকে যেটা হয়তো বা একজন বলছেন বা একজন লিখছেন, বাট পরবর্তীতে এই কথাটা সবার হয়ে যায়, গণকথা হয়ে যায়। তো ফ্রান্সিস বেকনের কথাটা এরকম হয়ে গেছে, সবাই এই কথাটা গ্রহণ করছে। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার, এই কথাটা হয়। এবং এই কথাটার একটা অর্থ আমরা ধরে নিছি। যেমন ধরেন আপনি যখন চিন্তা করেন নলেজ ইজ পাওয়ার মানে কি, তখন আমরা এটার একটা ফ্রেম আছে আমাদের মাথায়, এটার অর্থটা আসলে কি। যেমন ধরেন জ্ঞানের আলো মানুষকে আলোকিত করে, জ্ঞান মানুষকে শক্তিশালী করে, শিক্ষা আমাদেরকে শক্তি দেয়, শিক্ষা উন্নয়নের হাতিয়ার, যার যত বেশি জ্ঞান তারা তত বেশি আগায় যাবে, বাঁচতে হলে জানতে হবে, এই টাইপের কিছু কথা কিন্তু আছে জ্ঞানের অর্থ। এটি প্রচলিত অর্থ, এটা আমরা মোটামুটি আমরা যখন মনে করি যে জ্ঞানই শক্তি তখন আমরা এই অর্থটা বুঝি। কিন্তু এটা আসলে একমাত্র অর্থ না, এই কথাটার আরো গভীর অনেক অর্থ আছে। ওই যে বললাম এটা গণ হয়ে গেছে, অনেক মানুষ এই কথাটা গ্রহণ করছে, তাই অনেক মানুষ অনেকভাবে এই কথাটার ব্যাখ্যা তৈরি করছে। তো সেই ব্যাখ্যার কিছু ব্যাপার আমাদের চিন্তা করা দরকার। যেমন মনে করেন আপনি যদি বলেন যে জ্ঞানই হলো শক্তি, তখন প্রশ্ন হবে এই শক্তি অর্জনের উপায় কি? শক্তি অর্জন কে করবে? মনে করেন আমি নিজে অনেক জ্ঞানী হইলাম, কথার কথা, আমি অনেক বই পড়লাম, পরীক্ষা দিলাম, ডিগ্রি হইলো, ঠিক আছে, আমার অনেক জ্ঞান হইলো, আমি শক্তিশালী হচ্ছি। এটা যথেষ্ট কিনা? এটা যথেষ্ট না। আপনার সমাজের মধ্যে জ্ঞান প্রচার করতে হবে, রাইট? তাহলে আপনি শক্তিশালী হতে পারবেন না। সোসাইটির মধ্যে নলেজ লাগবে। আচ্ছা, তো সমাজে জ্ঞান আপনি প্রতিষ্ঠা করবেন, ঠিক আছে, কোন জ্ঞান প্রতিষ্ঠা করবেন? কোন জিনিসটাকে আপনি জ্ঞান বলে চিহ্নিত করবেন আর কোন জিনিসটা জ্ঞানের মধ্যে পড়বে না? জ্ঞানের সংজ্ঞাটাকে ঠিক করবে, জ্ঞানের একটা সীমানা আছে, সেই সীমানাটাকে ঠিক করবে। এই বিষয়টা কিন্তু প্রাসঙ্গিক। এগুলো আমি কেন বলতেছি, কারণ শক্তি নিয়ে কিন্তু সংঘাত হয়। আমরা যখন বলি কোনো কিছু পাওয়ার, পাওয়ার নিয়ে কি হয়? কনফ্লিক্ট হয় না? শক্তি নিয়ে সংঘাত হয়, শক্তির জন্য সংঘাত হয়, হয় না? জ্ঞান নিয়ে কি সংঘাত হয় কিনা? হয়, জ্ঞান নিয়েও সংঘাত হয়। এবং এই লড়াইটা চোখে দেখা যায় না, কিন্তু এই লড়াইটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই লড়াইয়ে যে জিতে তার আসলেই অনেক ক্ষমতা তৈরি হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লড়াই। সমাজে মানুষ কি শিখবে এটা যে নিয়ন্ত্রণ করতে পারে তার হাতে অনেক ক্ষমতা। এবং যখন সে একবার এটা নিয়ন্ত্রণ করতে পারে, সমাজের মানুষ ওই সীমানার ভেতরে, ওই ফ্রেমওয়ার্কের ভেতরেই চিন্তা করে। এটাও একটা বড় পাওয়ার। যাই হোক, ওই পাওয়ারের আলোচনা আমরা যাচ্ছি। এটা আমি কেন বললাম, কারণটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে শিক্ষা ব্যবস্থায় সাম্রাজ্যবাদ। কিন্তু আমি আলাপটা করবো একটু অন্য জায়গা থেকে, সেটা হলো জ্ঞান, শিক্ষা
এবং ক্ষমতা, এটার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি এবং এটা কিভাবে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ফাংশন করে, কাজ করে, এই বিষয়টা নিয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। এবং এখানে বারবার ওই কথাটা ঘুরে ঘুরে আসবে যে নলেজ ইজ পাওয়ার। ঠিক আছে, বাট একটু তাত্ত্বিক কথা হচ্ছে, আমি আপনাদের জন্য প্রথমে সহজ কিছু কথা বলি। আমরা একটা কুইজ করি, শিক্ষা নিয়ে যেহেতু আলোচনা, আমি কিছু কুইজ আপনাদের জিজ্ঞেস করি, আপনারা দেখি পারেন কিনা। মনে করেন, মানে প্র্যাকটিক্যাল একটু আলোচনা থাক শিক্ষার ক্ষেত্রে। ধরেন আমাকে অ্যান্সার দেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতচূড়া এটার নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কখন আবিষ্কার হয়েছে? আচ্ছা পারেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করছে? কলম্বাস। কখন? পারেন নাই। আচ্ছা, ভারতে আসা সমুদ্র পথ এটা কে আবিষ্কার করছে? ভাস্কো দা গামা। কখন আবিষ্কার করছে? আচ্ছা, এটা পারছেন না। অস্ট্রেলিয়া কে আবিষ্কার করছে? একজনও নাই? জেমস কুক। আচ্ছা, আপনাদের তো বিসিএস এর প্রসপেক্ট ভালো না তেমন একটা। আচ্ছা ঠিক আছে, এই যে আমি প্রশ্ন করলাম, আপনারা প্রশ্নের উত্তর দিলেন বা ভাবলেন, পারেন না অনেক উত্তর অবশ্য, কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আবার একটু ভাবেন। এই প্রশ্নগুলোর মধ্যে একটা সমস্যা আছে, এই সমস্যাটা আপনারা চিন্তা করেন না। এখানে একটা ফ্রেমিং এর প্রবলেম আছে, আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেমিংটা। এই প্রশ্নগুলো এমন ভাবে তৈরি যেখানে আপনি ধরে নিচ্ছেন একটা নির্দিষ্ট অংশ, মানে একটা নির্দিষ্ট পক্ষ আছে যারা এই জিনিসপত্রগুলো আবিষ্কার করছে। এটার মধ্যে একটা প্রবলেম আছে। দেখেন, আমি বললাম মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করছে, কখন আবিষ্কার হয়েছে? সরি, হ্যাঁ, আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম যে কখন আবিষ্কার হয়েছে। এটা হলো 1856 সালে। একটা ব্রিটিশ সার্ভেয়ার ছিল, তার নাম হলো অ্যান্ড্রু ওয়াং। সে 1856 সালে সার্ভে করতেছিল ভারত উপমহাদেশ, এবং সে দেখলো যে এটা সবচেয়ে উঁচু পর্বতচূড়া, এবং সে এটার একটা নাম দিল। আচ্ছা, এর আগে এভারেস্ট ছিল না? ওই এলাকার যারা মানুষজন, নেপালের মানুষ, তিব্বতের মানুষ, তারা এভারেস্টকে চিনতো না? তাহলে সে আবিষ্কার করলো কেমন? আচ্ছা, এই জিনিসটা দেখেন যে যেহেতু ব্রিটিশরা তখন প্রথম দেখছে, ব্রিটিশরা এর আগে পর্যন্ত দেখেন নাই, ইউরোপিয়ানরা এর আগে পর্যন্ত দেখে নাই, কিন্তু সাধারণ মানুষ তো দেখছে। নেপালের মানুষ দেখছে, তিব্বতের মানুষ দেখছে, উপমহাদেশের মানুষ দেখছে, তারা দেখা এটা আবিষ্কার হয় নাই। ব্রিটিশরা যখন দেখলো তখন এটা আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় দেখেন, এটা নাম দেওয়া হলো মাউন্ট এভারেস্ট। এই এভারেস্টকে একটা লোক ছিল, ব্রিটিশ সার্ভেয়ার, সেও সার্ভেয়ার, তার নাম হলো জর্জ এভারেস্ট। এই লোকের নামে মাউন্ট এভারেস্টের নাম দেওয়া হলো, অথচ এই লোক জীবনে এভারেস্ট দেখেই নাই, তার নামে দেওয়া হলো, এবং আজ পর্যন্ত আমরা এই নামটা ব্যবহার করতেছি। অথচ তিব্বতের মানুষরা এবং নেপালের মানুষদের এটার জন্য আলাদা একটা নাম ছিল। নেপালের মানুষদের নামটা ছিল সাগর মাথা, তার একটা নাম তো সাগর মাথা। তিব্বতের একটা নাম আছে, নামটা কঠিন, তাই আমি বলতেছি না, আপনারা খুঁজে নেন। আচ্ছা, তো এতদিন ধরে যারা এখানে হাজার হাজার বছর ধরে আছে, তারা যে নাম দিছে সেই নাম কিন্তু আমরা গ্রহণ করি নাই। নাম গ্রহণ করা হয়েছে কাদের? ব্রিটিশদেরটা। আচ্ছা, এরকম আরো উদাহরণ দেখেন। কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে নাকি 1496 সালে? এর আগে আমেরিকা ছিল না? ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে, লক্ষ লক্ষ না, মিলিয়ন্স, কোটি কোটি মানুষ ছিল ওখানে। সভ্যতা ছিল, ইনকা সভ্যতা ছিল, আজটেক সভ্যতা ছিল, কোটি কোটি মানুষের সেখানে বসবাস। কিন্তু ইউরোপিয়ানরা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কার হয়েছে, এর আগ পর্যন্ত আমেরিকা ছিল না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা দেখেন, ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করছে। এর আগ পর্যন্ত ভারত লুকানো ছিল, কেউ দেখে নাই না। এই সমুদ্র পথ আরবরা, পার্সিয়ানরা এবং ভারতীয় মার্চেন্টরা, বণিকরা শত শত বছর বা আরো বেশি ব্যবহার করছে। ভাস্কো দা গামা হলো প্রথম ইউরোপিয়ান যে এটা ইউজ করছে, কিন্তু আমরা বলতেছি সে এটা আবিষ্কার করছে, সে কিন্তু এটা আবিষ্কার করে নাই। অস্ট্রেলিয়া জেমস কুক আবিষ্কার করছে, আপনারা যারা বিসিএস দিবেন মনে রাখেন 1770 সালে। এটাও কিন্তু আবিষ্কার না, তখনও অলরেডি অস্ট্রেলিয়াতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। যেহেতু ইউরোপিয়ানরা প্রথম সেখানে গেল, তাই তখন অস্ট্রেলিয়া আবিষ্কার হলো। ঠিক আছে, অর্থাৎ তারা আসলে কি করছে, তারা প্রথম ইউরোপিয়ান যারা এই কাজটা করছে, কিন্তু এটাকে প্রেজেন্ট করা হয় কি, তারা মানব জাতির মধ্যে প্রথম যারা এই কাজটা করছে। অর্থাৎ ইউরোপ যখন কোনো কিছু একটা করে তখন এটা মানব জাতির মধ্যে প্রথম হয়ে যায়। ইউরোপের যেটা অবস্থান, এটা মানব জাতির জন্য অবস্থান। এইটা হলো এই ফ্রেমিংটার প্রবলেম। ঠিক আছে, যদি ইউরোপ না জানে তাহলে সেটা বাস্তব না, যদি ইউরোপ না দেখে তাহলে এটা আবিষ্কার হয় নাই, যদি ইউরোপ নাম না দেয় তাহলে আগের কোনো নাম নাই। যদি ইউরোপ যখন কোনো জিনিসকে ইউরোপ জানে, যখন কোনো জিনিসকে ইউরোপ দেখে, তখন ওটা জ্ঞান হয়ে ওঠে, তার আগ পর্যন্ত এটা জ্ঞান না। ইউরোপ জানার আগে কোটি কোটি মানুষ জানে, আমেরিকায় কোটি কোটি মানুষ ছিল, ভারতবর্ষে ব্যবসা হয়ে আসছে হাজার হাজার, মানে শত শত হাজার হাজার বছর ব্যবসা হয়ে আসছে, ডাজন্ট ম্যাটার। ইউরোপ যেহেতু জানে না, এটা জ্ঞান না। সো ইউরোপ হলো মানদণ্ড, ওয়েস্ট, দ্য ওয়েস্ট হলো
মাপকাঠি, ক্রাইটেরিয়ান, যেটা দিয়ে আপনি রিয়ালিটিকে এবং জ্ঞানকে বিচার করেন। এটা হলো বায়াস। এটাকে নাম আছে, এটা হলো ইউরোসেন্ট্রিক বায়াস বলা হয় বা ইউরোসেন্ট্রিজম বলা হয়। আমি বলি এটা হলো ফিরিঙ্গি কেন্দ্রিকতা। এটার আরেকটা এক্সাম্পল দিই, আমার কাছে স্লাইড থাকলে আমি দেখাতে পারতাম। সেটা হলো, আপনারা ম্যাপ দেখেন না, বিশ্ব মানচিত্র। এখনকার যতগুলো বিশ্ব মানচিত্র আছে, এটা একটা নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করা হয়। এটাকে বলা হয় মার্কেটের প্রজেকশন। মার্কেটার 1569 সালে একজন ইটালিয়ান ন্যাভিগেটর ছিলেন, উনি একটা ম্যাপ তৈরি করছিলেন ওয়ার্ল্ডের। তার নাম হলো গেরডাউস মার্কেটার। এটার